এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, এনার নাম রতন মণ্ডল। এনার বাড়ি বাঁকুড়াতে। ইনি একজন অত্যন্ত পরিশ্রমী এবং সৎ মানুষ। চাষবাস করে নিজের সংসার যাপন করেন। এনার 3 ছেলে এবং একান্নবর্তী পরিবার। ইনি অনেক কষ্ট করে ন্যাশনাল হাইওয়ের পাশে 1 বিঘা জমি কিনেছিলেন এবং ওখানেই তিনি চাষবাস করতেন। এই নিয়েই ছিল তাদের সুখের সংসার। কিন্তু 2023 সালে রতনবাবু হঠাৎ মারা গেলেন। আর কয়েকদিন পরে ওনার যে 3 জন ছেলে ছিলেন, ওনাদের মধ্যে কথাবার্তা পুরোপুরি বন্ধ হয়। আজ প্রায় 3 বছরের বেশি হতে চলল। ভাইয়ে কোর্টে মামলা চলছে। উকিলকে ফি দিতে গিয়ে লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে, অথচ জমির মালিকানা আজ কারোর নামে হয়নি। দেখুন, এই গল্পটা শুধুমাত্র রতনবাবুর নয়, হয়তো আপনার পাশের বাড়ি কিংবা আপনার নিজের চেনা কোনো আত্মীয়ের। বাবা মা সারা জীবন হাড়ভাঙা খাটুনি করে যে সম্পদ তৈরি করেন, তাদের অবর্তমানে সেটাই হয়ে দাঁড়ায় ভাই বোনের মধ্যে দূরত্বের সবচেয়ে বড় কারণ। কিন্তু কি জানেন, রতনবাবু যদি বেঁচে থাকতে শুধু একটা নির্দিষ্ট কাগজ তৈরি করে যেতেন, তাহলে আজ এই 3 ভাইয়ের একসাথে বসে হাসি মুখে চা খেত। এবারে আপনি ভাবতে পারেন কোন সেই কাগজ বা কিভাবে করা হয়, আর না বা যদি করা হয় তাহলে কি হতে পারে। আজকের এই ভিডিওতে এমন কিছু আইনি সিক্রেট ফাঁস করব যা আপনার পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই খুব সুস্থ আছেন। চলুন শুরু করা যাক। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলুন সহজভাবে ব্যাপারটা বুঝে নেই। প্রথমেই আপনাদের একটা আমি ডেটা দেই। ভারতের ন্যাশনাল ল স্কুল এর একটা রিসার্চ স্টাডি থেকে জানা গেছে, আমাদের দেশে এবং বিশেষ করে বাংলায় জমি বা এই সম্পত্তি নিয়ে যে কোর্ট কাচারি বা বিবাদ চলছে, তার 78% পরিবারের ভেতরে। হ্যাঁ, মানে বাইরের কোনো শত্রু জমি দখল করতে আসে না বা বাইরের কোনো কেউ এসে পাটা মারে না। বিবাদটা হয়ে থাকে ভাইয়ের মধ্যে বা ভাই বোনেদের মধ্যে কিংবা কাকা ভাইপোদের মধ্যে। আর এই বিবাদের 99% শুরু হয় মাত্র একটি কারণে, বাবা বা মায়ের মারা যাওয়ার পর সম্পত্তির কোনো স্পষ্ট আইনি রূপরেখা না থাকায়। মানে কোনটা কে পাবে বা কার কোনটা অংশ হবে সেটা কোনো কাগজ কলমের লেখা কোথাও না থাকায় এইটাই হয় বড় প্রবলেম। কারণ আমরা বাঙালিরা বড্ড আবেগপ্রেমী। আমরা ভাবি, আরে আমার তো 3 ছেলে, খুব ভালোই, ওরা তো নিজেরা খুব শিক্ষিত, ওরা আমার অবর্তমানে নিজেদের মতো করে ভাগ করে নেবে, বা আমি এখন সুস্থ আছি, কেন ভাগ করব, ভাগ করলে আমাকে তো কেউ দেখবে না। কিন্তু বাস্তবটা মশাই বড্ডই কঠিন। স্পষ্ট আইনি নির্দেশিকা বা বৌদ্ধিক সম্পত্তি না থাকলে সেখানে শুধুমাত্র ভুল বুঝাবুঝি হবে এবং বিবাদ হয়, তাই না? তো এর সমাধান কি? কিভাবে আমাদের পরিবারকে আমরা আইনি জট থেকে বাঁচাবো? হ্যাঁ, দেখুন, আপনার পরিবারের আপনি যদি হেড হয়ে থাকেন তাহলে আপনাকে এটা জানা দরকার আছে। যখনই সম্পত্তি ভাগের কথা আসে, বেশিরভাগ মানুষের মাথায় একটাই শব্দ ঘোরে, উইল। সবাই ভাবেন বাবা উইল করে দিলেই তো সব ঝামেলা শেষ। কিন্তু আপনাদের একটা সত্যি কথা বলি, উইল কি সবসময় 100% কার্যকরী সমাধান? উত্তর শুনলে আপনি চমকে যাবেন। উইল করলে যে জমির বিবাদ পুরোপুরি থেমে যায়, কিন্তু এমন নয়। কারণ উইল তখনই কার্যকর হয় যখন মানুষটি আর পৃথিবীতে থাকেন না। আর ঠিক এই কারণেই মৃত্যুর পর উইল একটি কোর্টে চ্যালেঞ্জ করাও হয়। হ্যাঁ, আপনি হয়তো শুনেছেন কোর্টে চ্যালেঞ্জ করা হচ্ছে যে উইল ঠিক নয়। ধরুন একটা উদাহরণ দিয়ে বোঝাই। ছোট ছেলে কোর্টে গিয়ে বলল, বাবা যখন উইল করেছিলেন তখন তিনি সুস্থ মস্তিষ্কে ছিলেন না, অথবা বড়দা বাবাকে জোর করে সই করিয়ে নিয়েছেন, আমাকে বঞ্চিত করা হয়েছে। ব্যাস, শুরু হয়ে গেল মামলা। বছরের পর বছর কোর্ট সেই উইলের সত্যতা এবং প্রবেট নিয়ে লড়াই করতে থাকবে। আপনার গ্যাটের টাকা খরচ হবে, মহামূল্যবান সময় নষ্ট হবে। তাহলে উপায়? ঠিক এখানেই আসল সমাধানটা লুকিয়ে আছে। এমন একটা কাগজ যেটা বাবা মা বেঁচে থাকতে কার্যকর হয় এবং যেটাকে কোর্ট চ্যালেঞ্জ প্রায় অসম্ভব। হ্যাঁ, এই কাগজটির নাম হলো গিফট ডিউ বা বাংলায় দানপত্র। গিফট ডিউ মানে হলো বাবা মায়ের নিজের জীবন দশায় সম্পূর্ণ সুস্থ মাথায় নিজের সশরীরে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে সিদ্ধান্ত নেবেন যে তিনি কাকে কতটা জমি দেবেন এবং সেই মাপে সেই সাথে রেজিস্ট্রি করে দেবেন। এই কাগজের সবচেয়ে বড় পাওনা কি জানেন? এই কাগজটি তৈরি হওয়ার
পর মুহূর্তেই জমিটি সেই ব্যক্তির নামে ট্রান্সফার হয়ে যায়। মৃত্যুর জন্য কোনো অপেক্ষা করতে হয় না। আর এই ডিউকেই কোর্ট চ্যালেঞ্জ করা ভীষণ কঠিন, কারণ এখানে অভিযোগ করার কোনো জায়গা নেই। বাবা নিজে উপস্থিত থেকে ছবি তুলে আঙুলের ছাপ সই করে এবং রেজিস্টার অফিসে রেজিস্ট্রিটাই হয়। খরচের কথায় আসি, রক্তের সম্পর্কের মধ্যে গিফট ডিউ করতে খরচ কিন্তু খুব বেশি হয় না। ধরুন আপনার সম্পত্তির ভ্যালুয়েশন, এটা উদাহরণস্বরূপ বলছি, 50 লক্ষ টাকা, এর উপর স্ট্যাম্প ডিউটি 0.5% বা হয়তো 2%। দেখুন, রাজ্যের নিয়ম অনুযায়ী এবং বাস্তবে ভিন্ন হতে পারে, এটা ধার্য এটা করা হয়, ঠিক আছে। এই যে পার্সেন্টেজটা বললাম, এটা দেখুন, এটা শুধুমাত্র একটা শিক্ষামূলক উদাহরণ। অতীতের ফলাফল ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না, এটা কোনো বিনিয়োগের পরামর্শ নয়, ঠিক আছে। আর এটা কোনো আমি বলছিও না। পাশাপাশি আইনি যারা কাজ করেন বা কোনো ভালো আইনজীবী উকিলের সঙ্গে আপনি পরামর্শ নিতে পারেন এই ব্যাপারে। এবারে আপনি ভাবছেন গিফট ডিউ করে নিলে সব শেষ, কিন্তু না, এখানে শেষ নয়। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় উইল করার চেয়ে বাবা মা বেঁচে থাকতে গিফট ডিউ করে দেওয়াটাই বেশি নিরাপদ? আপনাদের কি মতামত আপনি অবশ্যই এটা কমেন্ট করে যাবেন। কিন্তু এখন আপনারা বলতেই পারেন, দাদা গিফট ডিউ তো বুঝলাম, কিন্তু এটা কি সবার জন্য সঠিক? না, কখনো কখনো পরিস্থিতির ওপর ভিত্তি করে অন্য একটি কাগজ বেশি কাজে হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ধরুন আপনার 4 ভাই বোন, 3 বোন বিবাহিত এবং তারা প্রতিষ্ঠিত। বাবার মৃত্যুর পর তারা 3 জনই বললেন, ভাই আমরা বাবার সম্পত্তির ভাগ চাই না, তুই আমাদের ছোট ভাই, তুই বাড়িতে থাকিস, তুই পুরো জমিটাই দখল কর বা তুই জমিটাই নিজের মতো করে নে, কারণ আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা আর ওটা নেব না, আমরা তোকে দিয়ে দিলাম। শুনতে খুব ভালো লাগছে, তাই না? কিন্তু মশাই, শুধু মুখে বললে বা একটা সাদা কাগজে লিখে দিলেই সেটা আইন মানবে না। ভবিষ্যতে বোনের ছেলেমেয়েরা এসেও ওই জমির ভাগ চাইতে পারে। এখানে গিফট ডিউ কাজ করবে না। এখানে যেটা কাজ করবে তার নাম হলো রিলিকুইসমেন্ট ডিউ বা দাবি ত্যাগ পত্র। এর মানে হলো ভাই বোনেরা সম্পূর্ণ স্বেচ্ছায়, কোনো চাপ ছাড়াই স্ট্যাম্প পেপারে সই করে আইনিভাবে নিজেদের অংশটুকু একজনকে ছেড়ে দিচ্ছেন। এটা নোটারি করে রেজিস্ট্রি করে নিলেই পুরো জমির মালিকানা 100% আইনিভাবে ওই ভাইয়ের হয়ে যাবে। ভাই বোনের ভালোবাসার চেয়ে সুন্দর আইনি রূপ আর কি হতে পারে, তাই না? এখানে আপনার ব্যক্তিগত মতামত আপনিও জানাতে পারেন। যদি আপনি আপনার ভাই কিংবা আপনার বোনকে সম্পূর্ণটা দিয়ে দিয়েছেন, যদি হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট পড়ে আমরা অনেক খুশি হব, ঠিক আছে। কিন্তু এই দুটো কাগজের বাইরেও এমন একটা অপশান আছে যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি মানুষ করেন এবং সবচেয়ে বেশি আইনি জটিলতা বা সমস্যা ঠিক এই জায়গাটাতে। হ্যাঁ, ধরুন আপনার 4 ভাই, বাবা মারা যাওয়ার পর একটা 10 কাঠা জমির 4 ভাইয়ের নামে সমানভাবে হয়ে আছে, কিন্তু কে পূর্ব দিক পাবে, কে পশ্চিম দিক পাবে, কোনটা বলা নেই। একে বলা হয় ইজমালি সম্পত্তি বা জয়েন্ট প্রপার্টি। সমস্যাটা কোথায় জানেন? 4 ভাইয়ের মধ্যে মেজো ভাই হয়তো চাইলো নিজের অংশে একটা বাড়ি বানানোর জন্য ব্যাংক থেকে হোম লোন নিতে। ব্যাংক এসে বলবে কোনটা আপনার অংশ সেটা তো নির্দিষ্ট দলিলে একটা ডিমার্কেশন করা নেই, আমরা লোন দেব না। বড় ভাই হয়তো চাইলো নিজের অংশটা বিক্রি করতে, কেউ কিনবে না, কারণ বাকি 3 ভাইয়ের সই ছাড়া জমিটা বিক্রি করা সম্ভবই নয়। দেখুন, এই প্যারালাইসিস অবস্থা থেকে বাঁচার একটাই রাস্তা, তা হলো কি পিটিশন ডিউ বা বাঁটোয়ারা দলিল। 4 ভাই মিলে বসে নিজেদের মধ্যে ঠিক করে নেবেন কোনটা কার অংশ। এবারে কোনটা কে আগে পরে নেবে সেটা নিজেদের কাছেই সিদ্ধান্তটা হয়। তারপরে সেটা একটা ম্যাপ বা প্ল্যানিং করে দলিল করে রেজিস্ট্রি করে নেবেন, দিলে সমস্যার সমাধান, ঠিক আছে। আপনার জন্য একটা দারুণ সুখবর দিই, এই 2026 সালে এই যে মাসটায় বাংলা ভূমি পোর্টাল এবং রাজ্যের রেজিস্ট্রেশন নিয়ম অনেক দারুণ আপডেট এসছে, কারণ নতুন সরকার এসে গেছে। এখন অনলাইন পিটিশন ভিউ বা বাঁটোয়ারা দলিল মিউটেশনের জন্য আবেদন করা অনেক সহজ হয়ে গেছে। banglabhumi.gov.in ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই আপনি এটা প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবেন। সরকার এই ডিজিটাল উদ্যোগে আপনার কি ভালো লাগছে? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, কারণ নতুন সরকার আসতে অনেক কিছু জিনিস আপডেট হয়ে গেছে, ঠিক আছে। আজকের এই সম্পূর্ণ আলোচনায় আমরা কি শিখলাম? পরিস্থিতি অনুযায়ী আমাদের হাতে মূল 3টি মোক্ষম অস্ত্র। 1 নম্বর কি? গিফট ডিড, মানে বাবা মা বেঁচে থাকতে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে নিজের জীবন দশায় সম্পত্তি নিজের নামেটাই করে নেওয়াটা, এটাই সব থেকে ঠান্ডা মাঠে এবং বুদ্ধিমানের সবচেয়ে কাজ এবং এটা শক্তিশালী মাধ্যম, ঠিক আছে, যদি বাবা মা স্বেচ্ছায় দেয়। ওকে,
দেখুন, এটা হচ্ছে শিক্ষামূলক উদ্দেশ্যে আমি আপনাদের সবটাই জানাচ্ছি। 2 নম্বরটা কি, রিলোকেশমেন্ট ডেট মানে দাবি ত্যাগ, যখন ভাই বোনেরা স্বেচ্ছায় এবং আনন্দে সাথে নিজেদের অংশ পরিবারের অন্য কাউকে ছেড়ে দিতে চান সেটাই, ওকে। আর 3 নম্বর কি হচ্ছে বাটোয়ারা দলিল বা পিটিশন ডিড, সবার অংশ নির্দিষ্ট করে ভাগ করে লিখে রাখা, যাতে ভবিষ্যতে হোম লোন বা জমি বিক্রি করতে কোনো সমস্যা না হয়। দেখুন, সম্পত্তি তৈরি করা কঠিন, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম সুরক্ষিত রাখাটা আসল বুদ্ধিমত্তার কাজ। আমি চাই না ভিডিও শুরুতে যে আপনাদের বলেছিলাম রতন মণ্ডল বাবুর ঘটনাটা, ওনার পরিবারের মতো আপনাদের পরিবারের কোনো দিন কাউকে কোর্ট কাছারি বা ভুল বোঝাবুঝির মধ্যে সৃষ্টি যেতে হয়, ঠিক আছে? তাই কারণে আপনি এই 3টি আইন সবসময় মানার চেষ্টা করবেন। কখন কার সমস্যা কখন কীভাবে আসতে পারে এটা কেউ জানে না, তাই জন্য সাবধানের মান নেই, আপনি যেন সঠিক সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নেবেন। আজকের একটাই অনুরোধ, আজই বাড়িতে থেকে আপনার বাবা মাকে একদম শান্তভাবে এবং শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞেস করুন, আমাদের জমির কাগজগুলো ঠিকভাবে গুছিয়ে রাখা আছে তো? ব্যাস, এই শুধু একটাই প্রশ্ন করুন, বাকিটা উনি ধীরে সুস্থভাবে সুন্দরভাবে আপনারা সমাধান করতে পারবেন। এই বিষয়ে আপনার কি ভাবনা? আপনার পরিবারের জমির কাগজ 100% কি সুরক্ষিত আছে, বা এই সব জিনিসগুলো কি আপনার সঙ্গে ঘটেছে? আপনার ব্যক্তিগত মতামত আপনি কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা সকলের কমেন্ট পড়ি। আজকের এই ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে, আপনার বাবা মাদের হোয়াটসঅ্যাপে কিংবা আপনার ভাই বোনেদের হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হয়। পরের ভিডিওটা আপনি কোন বিষয় জানতে চাইছেন তা আপনি কমেন্ট করে জানতে পারেন, তাহলে আমি স্টেপ বাই স্টেপ ওই ভিডিওতে বলার চেষ্টা করব। অনেকেই এই ভিডিওটাতে কমেন্ট করেছেন, আমি উত্তর দিতে পারিনি, তার জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি, সামনের মাসের দিকে দেওয়ার চেষ্টা করব সকলের উত্তর। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এখনও দেখে না থাকেন, তাহলে এখনই এই ভিডিওটা ক্লিক করে দেখুন, এইখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।